আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের পাঠ 5 থেকে 7 যেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ নিয়ে। সো ফার্স্টেই কিন্তু আমাদের একটা গুড়াই গলদ রয়েছে, সেটা হচ্ছে একটা কাজ দেওয়া রয়েছে। আসলে আমার ছোটোবেলা থেকে কাজগুলো করতে একদম বাজে লাগে, বুঝছো। সরাসরি পড়ার মূল অংশে চলে যেতে কিন্তু সবারই ভালো লাগে। তাও কাজটা আমাদেরকে একটু পরে দেখতে হবে কী কী দেওয়া রয়েছে, কারণ অনেক সময় স্কুলের কিছু জাউরা টিচার রয়েছে, তারা কিন্তু এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। সো সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়ে রাখতে হবে। দেখো, কাজটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। প্রয়োজনীয় উপকরণ হিসেবে রয়েছে একটি বিকার, মাপচুম, নাড়ানি, লবণ ও পানি। পদ্ধতি হিসেবে রয়েছে বিকারটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও। বিকারে মাপচুম দিয়ে মেপে 100 মিলিলিটার পানি নাও। এবার বিকারের পানিতে অল্প অল্প করে লবণ যোগ করে নাড়তে থাকো। এভাবে লবণ যোগ করতে থাকো আর নাড়তেই থাকো যতক্ষণ পর্যন্ত না যোগ করা লবণ অনেক নাড়লেও আর দ্রবীভূত না হয়। দেখো, ক্রমাগত লবণ যোগ করতে থাকলে এক পর্যায়ে লবণ যোগ করে অনেক বেশি নাড়লেও লবণ আর দ্রবীভূত হয় না। এর কারণ হচ্ছে লবণ যোগ করতে করতে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে। তখন দ্রাবক আর দ্রাবক এবং দ্রবকে দ্রবীভূত আর করতে পারছে না, অর্থাৎ পানি কিন্তু আর লবণকে দ্রবীভূত করতে পারছে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণে দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। পক্ষান্তরে কোনো দ্রবণে যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণে দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই এই যে অংশটা সেটা তোমরা অবশ্যই ভালো করে পড়বা। ঠিক আছে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তোমরা এটা জাস্ট একটু ভালো করে পড়বা তাহলেই হবে। উপরের কাজে যকৃত লবণ অদ্রবীভূত হওয়ার আগে সকল অবস্থাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলতে পারি। সম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণে দ্রব যোগ করে অনেক নাড়লেও দ্রব আর দ্রবীভূত হয় না। পক্ষান্তরে অসম্পৃক্ত দ্রবণে দ্রব যোগ করে নাড়া দিলে কিন্তু দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত না হওয়া পর্যন্ত দ্রবীভূত হতেই থাকে। সো যারা আসলে অনেক বেশি বুদ্ধিমান আছো, যারা ভিডিও দেখছো, তাদের মধ্যে যারা অনেক বেশি বুদ্ধিমান তারা কিন্তু অবশ্যই এই পড়াটা বুঝতে পারবা। আর যারা বুঝো নাই তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা এটা মাথা খাটিয়ে বুঝবা। আমি এটা বুঝিয়ে দিতে পারতাম, বাট যদি বুঝিয়ে দেই তাহলে আসলে তোমাদের মানে মাথা খাটানোর বিষয়টা আসলে হচ্ছে না, সেই কারণে আমি এইটা আর বুঝিয়ে দিব না। সো চলো এবার আমরা দ্রবণীয়তা নিয়ে আলোচনা করি। তোমরা উপরে অনুচ্ছেদে সম্পৃক্ত দ্রবণ কী তা জানলে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকেই ওই দ্রবের দ্রবণীয়তা বলে। ঠিক আছে, মানে কি বুঝো তো, এখানে একটা দ্রাবণীয়তা কাকে বলে, এখানে একটা তোমরা একটা সূত্র বলতে পারো যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রবের সম্পৃক্ত দ্রবণ মানে কি, সে আর সম্পৃক্ত হয়ে যাবে, সে আর কোনো দ্রবকে সে দ্রবীভূত করতে পারবে না বা মিক্স করতে পারবে না। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। তবে আমরা যদি এখানে দ্রাবকটা যদি চেঞ্জ করে ফেলি, পানির পরিবর্তে আমি যদি অন্য কিছু নিই, তাহলে কিন্তু সেখানে আমাদের এই দ্রবণীয়তাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা করে দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের অবজেক্টিভ আসতে পারে। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হচ্ছে 36, আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হচ্ছে 211.4। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 211.4 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে। এবার দেখো তরল দ্রবণ। যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে তরল কঠিন দ্রবণ। আচ্ছা, এখানে মনে হয় তরল কঠিন আসবে, তরল আসবে না, তোমরা এখানে একটু কারেকশন করে নিবা। যদি এমন হয় যে দ্রব ও দ্রাবক উভয়ই তরল পদার্থ তাহলে ওই দ্রবণে তরল দ্রবণ বলা হয়। আচ্ছা, এটা আসলে ঠিকই রয়েছে, আমি এখানে আসলে ভুল লিখেছি, আমি আসলে এখানে ভুল করেছি। এটা আসলে তরল দ্রবণই হবে। আমরা 1 গ্লাস পানি নিয়ে তাতে যদি 1 চা চামচ লেবুর রস যোগ করে তাতে ভালোভাবে নাড়া দিই তাহলে একটি তরল দ্রবণ পাওয়া যাবে। একইভাবে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ও পানি দিয়েও তরল দ্রবণ তৈরি করা যায়। এখন আরেকটা রয়েছে তরল গ্যাস দ্রবণ। এবার আমরা কিছু দ্রবণ দেখি যেখানে দ্রাবক হচ্ছে তরল পদার্থ আর দ্রব হচ্ছে গ্যাসীয় পদার্থ। কোমল পানীয় যেমন কোকা কোলা, 7 আপ আমরা সবাই চিনি।
এ সমস্ত কোমল পানীয়ের বোতল খোলার সাথে সাথেই কিন্তু হিস শব্দ করে কিন্তু বুদবুদ আকারে গ্যাসীয় পদার্থ বের হয়ে আসে। এই গ্যাসীয় পদার্থটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যা পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। অর্থাৎ কোমল পানীয়কে আমরা তরল গ্যাস দ্রবণ বলতে পারি। এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে কোকাকোলার বোতলে আসলে কোন ধরনের গ্যাস দ্রবীভূত থাকে, সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে দেখো, এই যে এখানে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড, তোমরা এটা একটু খেয়াল করবা এবং এটা মাথায় ক্যাচ আপ করে দিবা। তোমরা কি জানো পানিতে বসবাসকারী প্রাণীসমূহ যেমন মাছ তাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে পায়? তারা তো আমাদের মতো সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না। পানিতে বসবাসকারী প্রাণীসমূহ অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন থেকে। তাহলে তাহলে নদ নদী, খাল বিল বা প্রাকৃতিক জলাশয়ের পানি কিন্তু এক ধরনের তরল গ্যাস দ্রবণ। একথা সত্যি যে এই সমস্ত প্রাকৃতিক পানিতে অক্সিজেন ছাড়াও অন্যান্য অনেক কিছু কিন্তু দ্রবীভূত থাকে। আবার ইদানিং বহুল সমালোচিত ফরমালিনও, যা আইন বহির্ভূতভাবে বিভিন্ন ফল ও মাছের সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে, তা কিন্তু পানিতে ফর্মালডিহাইড নামক গ্যাসের দ্রবণ। এর মানে তোমাদের এখান থেকেও একটা কোয়েশ্চেন আসতে পারে যে ফরমালিন আসলে কোন গ্যাসের দ্রবণ? সেটা কোন গ্যাসের দ্রবণ? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড নামক গ্যাসের দ্রবণ। সেখানে তোমাদের দ্রবণে তাপের প্রভাব এই পাঠ্যে এখন আমরা শুরু করব। সো এখানে তোমাদের ফার্স্ট একটা কাজ রয়েছে, যে বললাম গুড়াই গলদ, সেই গুড়াই গলদ। আচ্ছা, কাজটা হচ্ছে দ্রবণে তাপের প্রভাব পর্যবেক্ষণ। একটি বিকার, নাড়ানি, ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, একটি নিক্তি, লবণ, পানি, স্পিরিট ল্যাম্প নিবা তোমরা। পদ্ধতি হিসেবে রয়েছে, একটি পরিষ্কার বিকারে 100 গ্রাম পানি নিক্তি দিয়ে মেপে নাও। ধীরে ধীরে লবণ যোগ করে নাড়তে থাকো। যোগকৃত লবণ যদি আর দ্রবীভূত না হয় তাহলে লবণ যোগ করা বন্ধ করো। এবার 3 ফুট স্ট্যান্ডের উপর তারজালি রেখে তার উপর বিকারটিকে বসাও এবং স্পিরিট ল্যাম্প দিয়ে বিকারের তলায় তাপ দিতে থাকো এবং নাড়তে থাকো। তাপ দেওয়ার পর দ্রবণটিতে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু অদ্রবীভূত লবণের পরিমাণ কমতে শুরু করেছে। এভাবে আরও কিছুক্ষণ তাপ দিতে থাকলে সম্পূর্ণ লবণে কিন্তু দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে এটি বলা যায় যে তাপমাত্রা বাড়ার কারণে পানিতে লবণের দ্রবণীয়তা বেড়েছে, আর সেই কারণে অদ্রবীভূত লবণ তাপ দেওয়ার পরে দ্রবীভূত হয়েছে। তবে কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে, যেমন পানিতে সিরিয়াম সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণীয়তা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু কমে যায়। এটা তুমি অবশ্যই খেয়াল করবা। এখানে তোমাদের একটা কোয়েশ্চেন দিতে পারে যে আসলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি কোন কোন ধরনের দ্রবণের কিন্তু দ্রবণীয়তা কমে যায়, সেটা কি কি? পানিতে সিরিয়াম সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট ভিডিও ক্লাসে আমরা পার্ট 8-9 শুরু করব। সো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তবে তোমাদেরকে একটা ছোট রিকোয়েস্ট রাখি, যদি এই ভিডিওগুলো তোমাদের একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা। আর তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমি অপেক্ষায় রইলাম তোমাদের মতামতের জন্য। এই ভিডিওটা আসলে তোমাদের কাছে কেমন লেগেছে। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।